তখন দেখে যে আমার চান্স হয়নি। 38,404 যে ঢাবিতে আমার ফেল আসে। তো 1.5 লাখ পরীক্ষার্থীর মধ্যে কেন আমি চান্স পাবো? আমি কিভাবে সেকেন্ড টাইম চান্স পেলাম সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। আমি ইসমাইল হোসেন পারভেজ, বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালে অধ্যয়নরত আছি। তো আমি ছিলাম এইচএসসি 21 ব্যাচের, এবং সেই সময় আমাদের সময় ছিল যে করোনার সময়। তো এই করোনার সময়ে আমার ঠিকমতো পড়াশোনা হয়নি, প্লাস এইচএসসি তেমন ভালো মতো পড়াশোনা হয়নি, যার কারণে এইচএসসি কোনো মতো A+ পেয়েও আমার 3 মাসের মধ্যে ভালো মতো পড়াশোনা হয়নি এবং প্রচুর সময় নষ্ট করে ফেলেছিলাম আমি সেখানে। দেখা যায় যে আমি জিকে ইংলিশ কম পড়েছিলাম সেই সময়, অনুশীলনী পড়তে পারি নাই, কারণ আমার এইচএসসিতে একটু ল্যাকিং ছিল। তো 3 মাসে তো এত কিছু সম্ভব না। তো সেই সময় হলো যে নর্মালি আমি দাগানো লাইনটাই পড়েছি। দাগানো লাইন পড়ে আমি অনুশীলনী প্র্যাকটিস করতে পারিনি এবং বিভিন্ন কোশ্চেন প্র্যাকটিস করতে পারিনি, রিভিশনও অভাব ছিল। জাস্ট দাগানো লাইন একবার করে দেখে চলে গিয়েছিলাম, যার কারণে দেখা যায় যে আমি যখন পরীক্ষা হলে বসলাম তখন আমাদের সময় রেকর্ড পরিমাণের প্রশ্ন এসেছিল অনুশীলনী থেকে, মানে 100টা থেকে প্রায় 65+ এসেছিল অনুশীলনী থেকে, আর আমি অনুশীলনী টাচই করি নাই। তো সেই হিসেবে আমার হলো যে এটাতে ল্যাকিং থাকার কারণে আমি অনুশীলনী তেমন পারিও নাই, যার কারণে আমার এক্সামও খারাপ হয়। এবং 2 দিন পরে যখন রেজাল্টটা দেয় তখন দেখে যে আমার চান্স হয়নি, এবং আমার 53.25 মার্কিং এসেছিল আর 38,404 এটা র্যাঙ্কিং ছিল। এরপর আমি ডেন্টাল দিই, যদিও আমার পড়া অত ভালো ছিল না, তাও কোনো মতে একবার পড়ে আমি ডেন্টাল দেওয়ার চেষ্টা করি। এবং এই টাইমে আমি ঠিক করি যে যেহেতু আমি অনুশীলনী পড়তে পারিনি গতবার, আর যেহেতু এবার অনুশীলনী থেকেই এসেছে, তো আমি চেষ্টা করি যে এবার দাগানো লাইনটা একটু কম পড়ে আমি অনুশীলনীটা পড়ি। তো অনুশীলনী ভালো মতো পড়লাম। এবার 1 মাস পর আমার ডেন্টাল এক্সাম ছিল, তো 1 মাস শুধু আমি অনুশীলনী ভালো মতো পড়লাম। ফলশ্রুতিতে দেখা গেল যে আমার ডেন্টালে 67 মার্ক এসেছিলো, এবং তখন কাটমার্ক ছিল 74 ডেন্টালের। তো আমার দেখা যায় যে ডেন্টালে মোটামুটি একটু ভালো মার্ক আসে অনুশীলনী পড়ার জন্য। তো আমি তখন একটু কনফিডেন্স পাই যে না, যাক, আমার অন্তত ডেন্টালে আমি অনুশীলনী পড়ার জন্য আমি ভালো একটা মার্ক পেয়েছি। ইনশাল্লাহ আমার সামনে যদি আমি আরও ট্রাই করি তাহলে ইনশাল্লাহ ভালো একটা পজিশনে যাইতে পারি। এরপর ডিউ দিলাম, বাট ঢাবিতে আমার ওই নর্মালি আমি ঠিকমতো না পড়ার কারণে, এইচএসসি ল্যাকিং কারণে আমার দেখা যায় যে ঢাবিতেও আমার ফেল আসে। তো এরপর যখনই আমি ফেসবুকে ঢুকতাম তখনই দেখতাম যে আমার বিভিন্ন ফ্রেন্ডরা হলো যে মেডিকেলে চান্স পেয়েছে, এবং সেগুলো দেখে মাঝে মাঝে একটু খারাপ লাগতো, আবার ভালো লাগতো যেহেতু আমার ফ্রেন্ডরা চান্স পেয়েছে, বাট মনটা একটু অন্যরকম লাগতো। পরে আমি চিন্তা করলাম যে না, একবার যেহেতু ফেল হয়েছি সেহেতু আরেকবার ট্রাই করে দেখি। ঢাবির পরে আমি প্রায় 1 মাস পরে আমি হলো যে চিন্তা করি যে আমি সেকেন্ড টাইম দিব। এর মাঝে আবার আমার চিন্তা হচ্ছিল যে আমাদেরকে প্রাইভেট মেডিকেলে হলো যে অ্যাডমিট করাবে, কিন্তু প্রাইভেটে পরে আর অ্যাডমিট হইনি। চিন্তা করলাম যে আচ্ছা, যেহেতু এত টাকার একটা বিষয়, আরেকবার একটা রিস্ক নিয়ে দেখি, যেহেতু রিস্ক না নিলে কোনো কিছু অর্জন হয় না। তো পরে সেকেন্ড টাইম প্রিপারেশন নিলাম, এবং তখন আমার হাতে ছিল 7 মাসের মতো সময় ছিল। এই 7 মাসের মধ্যে আমি চেষ্টা করলাম যে আমার প্রথম দিকের যেই ভুলগুলো ছিল, মানে আমার ফার্স্ট টাইমে হওয়া যে ভুলগুলো ছিল, সেই ভুলগুলো আমি যাতে এই সেকেন্ড টাইমে আবার রিপিট না করি, সেগুলো যাতে আমি একবার লিখে রাখি। তো আমি একটা পেজের মধ্যে আমি লিখে রেখেছিলাম যে আমি কি কি ভুল করেছি। যেমন আমি জিকে ইংলিশ একদমই পড়তে পারিনি বলা যায়, অনুশীলনী তো টাচই করতে পারি নাই, তারপর দাগানো লাইন পড়েছি বাট রিভিশন দিতে পারি নাই, কোশ্চেন প্র্যাকটিস করতে পারি নাই, কারণ আমার দাগানো লাইন যেহেতু কম পড়া হয়েছে, সো সেই হিসাবে আমি এক্সামও তেমন দিতাম না। আমার কম নাম্বার আসতো, আমার 60-এর নিচে আসতো মার্ক, কারণ পড়া হয়নি ঠিক মতো, যার কারণে। তো এটার কারণে এক্সামও কম দিতাম, কনফিডেন্স লো ছিল। সব মিলিয়ে আমার এই সব কিছু আমি লিখে ফেলেছিলাম একটা কাগজে, এবং সেটা চেষ্টা করতাম যে এই ভুলটা যাতে আমার সেকেন্ড টাইমে না হয়, সেটা আমি আমার টেবিলের মধ্যে হলো যে লাগিয়ে রেখেছিলাম, যাতে আমার সেটা চোখে পড়ে যে এটা আর যাতে ভুল না হয়। এবং এরপরে 7 মাস ধরে আমি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিই। আর প্রথম 3 মাসে আমি একটা প্ল্যাটফর্মে অ্যাড হয়ে, সেখানে হলো যে আমি 3 মাসের মধ্যে প্রথম 3 মাসে আমি একবার রিভিশন দিই। রিভিশন বলতে মেনলি এটা আমার ছিল বেসিক বিল্ড আপ করা। আমি এটা জাস্ট ভালো মতো, এই টাইমটা আমি অনেক পড়েছি, মানে এত পরিমাণে আমি পরের 4-5 মাসে আমি পড়ি নাই যতটা আমি 3 মাসে পড়েছিলাম, যেহেতু তখন একটা শরীরে একটা আগুন ছিল। তো প্রথম 3 মাসে ভালো মতো পড়ার কারণে আমার দেখা যায় যে পরের দিকে আমার রিভিশন কম টাইম লাগছে, আর আমার পড়লেও আমার কম টাইমের মধ্যে আমি ভালো আউটপুট পাচ্ছি, এবং এক্সামে আমি ভালো মার্ক পাচ্ছি। তো প্রথম 3 মাসে আমার শুধু টার্গেট ছিল যে আমার যা যা ভুল হচ্ছে
যা যা দাগানো লাইন আছে সব আমি ভালো মতো পড়বো, অনুশীলনী ভালো মতো পড়বো, যাতে আমার পরের রিভিশনে যাতে কাজে লাগে। তো এই 3 মাস আমি ভালো মতো কাজে লাগিয়েছি। মোটামুটি 12 থেকে 14 ঘন্টা জাস্ট পড়েছি শুধুমাত্র এই প্রথম 3 মাসে। জাস্ট এই দাগানো লাইন বেসিক বিল্ড আপ করেছি যাতে পরের রিভিশনে আমার কম টাইম লাগে। তো এই প্রথম 3 মাসে আমার এটাই প্ল্যান ছিল। এরপরে আমি এইচএসসির পরে, মেনলি এইচএসসির পরের থেকে দেখা যায় যে আমার আরেকটা রিভিশন শুরু করি, এবং এরপরে লাস্ট 60 দিনের মধ্যে আমি হলো যে চেষ্টা করেছিলাম যে আমার রিভিশনটা যাতে একদম অন্য লেভেলের হয়। কারণ সব সেকেন্ড টাইমার, অনেক সেকেন্ড টাইমারই তো আছে, আর দেখা যায় যে মেডিকেল এক্সাম সবচেয়ে বেশি দেয়। তো 1.5 লাখ পরীক্ষার্থীর মধ্যে কেন আমি চান্স পাবো? কারণ আমি বেশি করে রিভিশন দেবো, আমি বেশি প্র্যাকটিস করব। তো এটার কারণেই তো আমি চান্স পাবো। তাই আমি চিন্তা করলাম যে বেশি করে যেহেতু রিভিশন দিতে হবে, আমি একটু অন্য লেভেলে যাই। আমি শেষ 60 দিনে 10 বারের মতো রিভিশন দেবো, এবং এটা খুবই টাফ ছিল, বাট এটা করেছিলাম আলহামদুলিল্লাহ। এবং শেষ 60 দিনের মধ্যে আমি 10 বার করে রিভিশন দিয়েছি, যার কারণে আমার দেখা যায় যে পরীক্ষার হলেও আমার তেমন কনফিডেন্স লুজ হয়নি। এবং আমার কেন জানি মনে হয়েছিল যে পরীক্ষার আগের রাতেও যে আমি আমার আম্মুকেও বলেছিলাম যে আমার মনে হয় এবার হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমি এত পরিমাণে প্র্যাকটিস করেছিলাম, এত কোশ্চেন আমি প্র্যাকটিস করেছি, এত জায়গায় এক্সাম দিয়েছি, সব জায়গার ফ্রি এক্সাম হোক, পেইড এক্সাম হোক, সব জায়গায় এক্সাম দিয়েছি, সব ক্লাস করেছি, সব কিছু পড়েছি, তাহলে কেন আমার হবে না? তো এত কনফিডেন্স এসে পড়েছিল। এবং রিভিশন আমি প্রায় 30 বারের উপরে দিয়ে ফেলেছিলাম অলরেডি, ফুল সেকেন্ড টাইমে। সো এত কিছু করার পরেও কেন আমার হবে না, এত কনফিডেন্স এসে পড়েছিল। তো লাস্ট মোমেন্টে এসে যখন এই কনফিডেন্সটাও আসলো এবং পরের দিন যখন পরীক্ষা দিতে গেলাম, তখন দেখি যে মোটামুটি 60টার মতো আমার ফুল একদম 100% কমন। এবং পরের 40টা যখন আমি দেখছিলাম, তখন দেখলাম যে আমার মানে একটু কম পারছি। তো সেই হিসেবে আমি প্রথম 60টা তো একদম 100% শিওর। পরের 40টা দেখে আমি বুঝলাম যে আচ্ছা, কোশ্চেন হয়তো একটু হার্ড হয়েছে এবার, কারণ গতবার যেহেতু 73 কাটমার্ক ছিল, এইবার একটু হার্ড করেছে, এবং আসলেই হার্ড হয়েছে। তো ওই কোশ্চেনটা আমি হলো যে তখন আস্তে আস্তে করে 50-50 চান্স যেগুলো, সেগুলো দাগানো শুরু করি। মানে 60টা দাগানোর পরে 50-50 চান্স সেগুলো দাগাই। এগুলো দাগানোর পরে দেখা যায় যে আমার 82 থেকে 83টা আমার মোটামুটি দাগানো হয়ে গেছে। কিন্তু তাও আমার ভিতরে একটা ভয় ছিল যে গতবার আমি 80টা দাগিয়েছিলাম, যার কারণে আমার 53 এসেছিল। তো এইবার আমার এই ভয়টা কাজে লাগে যে এবার যদি আমি এত কম দাগাই তাহলে তো হয়তো বা আরও কম নাম্বার আসতে পারে। যার কারণে টেনশনে হোক বা যেভাবেই হোক আমি 99টা দাগিয়ে ফেলি 100টার মধ্যে, এবং খুব রিস্ক নিয়ে দাগাই, আল্লাহ আল্লাহ বলে দাগাই। বাট আলহামদুলিল্লাহ ওই 99টা থেকে আমার হলো যে 74 আসছিল। মানে সেখান থেকে 20টা মার্ক আমার 20টা ভুল হয়েছিল, এবং 5 মার্ক সেখান থেকে কেটে 74 এসেছিল। আর 74 আমার সময় হলো যে 5 মার্ক কাটতো সেকেন্ড টাইমারদের। তো ওই হিসেবে 74 থেকে 69-এ এসে, এবং 69-এ এসে আমার আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীতে যেটা আছে সেখানে এসে, এবং আমি ওখান থেকে এখন মাইগ্রেট করে শেরেবাংলা মেডিকেল কলেজে বরিশালে আসছি। তো আমি এবার আসছি তোমাদের সেকেন্ড টাইমার যেই ব্যাচ আছে সেটার মেন্টরিংয়ের মধ্যে। আমি সহ তোমাদের আরও এক আপু আছে, তোমাদের প্রমা আপু, সেও কিন্তু সেকেন্ড টাইমে খুব স্ট্রাগল করে এসে এখন সেকেন্ড টাইমের মেন্টর হিসেবে আছে। তো যারা যারা সেকেন্ড টাইমার হিসেবে চিন্তা করছো যে কোন ব্যাচে ভর্তি হবা বা কোথায় যাবা, তাহলে নির্দ্বিধায় ইনশাল্লাহ আমাদের এখানে জয়েন করতে পারো। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।